যে কবিতাটা নিয়ে আলোচনা করছি সেই কবিতাটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস একটি ড্রামাটিক মনোলগ, এবং ড্রামাটিক মনোলগটা হচ্ছে যেখানে একজন সিঙ্গল পারসন কথা বলছে এবং অবশ্যই সেখানে একজন লিসনার থাকবে, বাট দ্য লিসনার উইল অলওয়েজ বি সাইলেন্ট, এন্ড দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি ড্রামাটিক মনোলগ। তাহলে আমরা এখানে শুধুমাত্র ন্যারেটরের কথা শুনতে পারবো, দেখবো যে ন্যারেটর আসলে স্টোরিটা ন্যারেট করছে, কিন্তু যে লিসনার থাকবে সেই মানুষটা সবসময় খুব সাইলেন্টলি থাকবে, কোনো ধরনের কথাবার্তা সেই অ্যান্সারটা ব্যাক করবে না। তো চলুন শুরু করি আমাদের লাইন বাই লাইন অ্যানালিসিস। প্রথমেই বলা হয়েছে মাই লাস্ট ডাচেস। এখানে ডাচেস মানে কি প্রথমে জানতে হবে। এখানে ন্যারেটর হচ্ছে ডিউক অফ ফেরারা। এখানে ফেরারা একটা জায়গার নাম। ডিউক বলতে বোঝাচ্ছে ঠিক সম্রাট বা রাজা, রাজপুত্র বলবো না, ঠিক তার চেয়ে একটু নিচের দিকের র্যাঙ্ক, কিন্তু তারা বেশ প্রভাবশালী হয়ে থাকেন বিভিন্ন কন্টিনেন্ট কিংবা প্রভিন্স, যেটাকে বলে প্রদেশ, এরকম কোন একটা প্রদেশের হয়তো বা রুলার বা সেই প্রদেশের শাসন করেন, সেরকম তাকে আমরা ডিউক বলছি। এবং ডিউকের যে ওয়াইফ ছিল তিনি হচ্ছে ডাচেস। তো প্রথমে বলছে দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। সেখানে বলছে যে দেখো এই হচ্ছে আমার লাস্ট ডাচেস, এবং এই যে ওয়াল, একটা ওয়ালে সে দেখাচ্ছে একটা ছবি, ডাচেসের একটা পেইন্টিং সেই দেয়ালে ঝুলছে, এবং সে বলছে দেখো এই যে ডাচেসের ছবিটা, এটা দেখতে মনে হচ্ছে অ্যালাইভ, মানে খুব জীবন্ত মনে হচ্ছে যে দ্যাট ইজ সো অ্যালাইভ দ্যাট দ্য পিকচার or the painting or the duchess actually seems stepping out from the painting. I call that piece a wonder. Now, Fra Pandolf's hands worked busily a day, and there she stands. এবং সে বলছে এই যে এই আর্ট পিসটা, দ্য পিস অফ আর্ট, দ্যাট ইজ আ ওয়ান্ডার। আমরা যেমন বলি যে 7 ওয়ান্ডার, মানে এটা খুব অদ্ভুত, এটা খুব আশ্চর্য একটা জিনিস। এই পিস অফ আর্ট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল থিং, ওয়ান্ডারফুল পিস অফ আর্ট। অ্যান্ড হু পেইন্টেড দ্য পিকচার or painted the portrait of Duchess? That was Fra Pandolf. Fra Pandolf হচ্ছে খুব বিখ্যাত একজন, মানে এই কবিতাতে বোঝাচ্ছে উনি খুব বিখ্যাত একজন পেইন্টার, যে কিনা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিজিলি ওয়ার্কড বিজিলি আ ডে, এবং এইভাবেই এই ছবিটা, এবং এখন এখানে দেখো ছবিটায় সে দাঁড়িয়ে আছে, মানে ডাচেস দাঁড়িয়ে আছে। Wilt please you sit and look at her? I said, Fra Pandolf by design, for never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance, but to myself the turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me, if they durst, how such a glance came there, so not the first. Are you to turn and ask thus, sir? 'Twas not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. Perhaps. ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত পড়ছি। এখানে বলা হয়েছে যে স্ট্রেঞ্জার, মানে সে কাউকে আসলে দেখাচ্ছে ছবিটা, স্যার আপনি কি একটু এখানে বসবেন? উইল ইউ প্লিজ সিট অ্যান্ড লুক অ্যাট দ্য পিকচার। এবং যখনই কেউ আসলে এই পিকচারের দিকে তাকায়, তাদের মনের ভেতর একটা প্রশ্ন চলে আসে। যখনই তারা তাকায়, এই ছবিটার ভেতর অনেক ডেপথ আছে অ্যান্ড প্যাশন আছে। এবং আরেকটা জিনিস বলছে যে দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ নান পুটস বাই, মানে এই যে ছবিটা একটা কার্টেন দিয়ে, একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র ডিউক এই পর্দাটা সরাতে পারে, এছাড়া কিন্তু কেউ সেই পর্দা সরানোর সাহস করে না। আর বুঝতেই পারছেন যে এই প্রাসাদ বা এই বাড়িতে, ডিউকের বাড়িতে কেউ যদি ডিউকের অনুমতি ব্যতীত এই পর্দাটা সরায়, অবশ্যই তার হাত কেটে নেওয়া হবে কিংবা কোনো রকম পানিশমেন্ট তাকে দেওয়া হবে, খুব ভয়াবহ ধরনের। সেই কারণে আসলে কেউ সাহস করে না এই পর্দাটা সরানোর। আর আরেকটা জিনিস হচ্ছে, whoever actually observe the picture, notice the picture,
হ্যাঁ, and seemed as they would ask me, এখানে সিম বলতে বোঝাচ্ছে মনে হয়, মানে এটা রাজা নিজে অ্যাজিউম করে নিচ্ছে, তার মনে হচ্ছে যে তারা আসলে একটা প্রশ্ন, তাদের সবার মনের ভেতরে একটা প্রশ্ন কাজ করে। হাউ such a glance came there, মানে এই যে গ্ল্যান্স বলতে হচ্ছে দৃষ্টি, মানে রানীর চোখে যে এক ধরনের দৃষ্টি, একটা প্যাশন কাজ করছে তাদের সবার মধ্যে। She was not her husband's presence only. Oh, not the first are you to turn and ask thus, মানে এই যে রানীর চোখে এরকম একটা দৃষ্টি কিভাবে আসছে। তো যতজন এই ছবিটা, এই দেয়ালে ডাচেসের ছবিটা অবজার্ভ করেছে, তার প্রত্যেকের মনেই একটা ধরনের প্রশ্ন এসেছে, অ্যান্ড মনে হচ্ছে যে তারা আমাকে জিজ্ঞেস করতে চায়, কিন্তু ডিউককে জিজ্ঞেস করার সাহস তো কারো নেই, কেউ তো জিজ্ঞেস করতে পারে না, আচ্ছা রানীর চোখে এরকম, কিংবা আপনার ওয়াইফের চোখের দৃষ্টিটা এত প্যাশনেট কেন, এই ছবির দৃষ্টিটা এতটা। তো এটা রাজা নিজে মনে করে নিচ্ছে যে সবাই হয়তো বা আমাকে প্রশ্ন করতে চায় যে এই ধরনের দৃষ্টিটা, হাউ such a glance came there, এরকম দৃষ্টিটা সেখানে কিভাবে এসেছে। So not the first are you to turn and ask me, এবং তুমি এটা প্রথম না যে আমাকে প্রশ্ন করতে চাইছো, বরং আরো অনেকেই প্রশ্ন করতে চেয়েছে। and sir, it was not her husband's presence only, এবং তার যে দৃষ্টি, তার যে প্যাশনেট এবং ডিপ একটা দৃষ্টি, গ্ল্যান্স দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে, মানে তার হাজব্যান্ড যখন তার সামনে থাকে তখনই শুধুমাত্র তার মধ্যে এই ধরনের দৃষ্টি আসে না, বরং আরো অনেক সময়ে তার মধ্যে সেই দৃষ্টিটা আসে। সেটাই বলার চেষ্টা করেছে। It was not her husband's presence only called the spot of joy into Duchess's cheek. এখানে স্পট অফ জয় বলা হচ্ছে যখন মেয়েরা অনেক বেশি আনন্দিত হয়, অনেক বেশি এক্সাইটেড হয়, কিংবা কেউ যখন বলে যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তখন তারা অনেক ব্লাশ করে, মানে গালটা হয়তো বা গালের মধ্যে একটু গোলাপি একটা আভা, এটাকেই বলা হচ্ছে স্পট অফ জয়, মানে জয়ের যে আভাটা, আনন্দটা, সেই যে স্পটটা, সেই যে গালে যেই আভাটা পড়ে সেটাকেই বলছে স্পট অফ জয়। কিন্তু এখানে স্পট বলছে কারণ এই যে তার মধ্যে যে গোলাপি আভাটা, এটা কিন্তু ডিউক খুব ভালোভাবে নিচ্ছে না, সে খুব জেলাস, সে কারণে সে বলছে যে হ্যাঁ, হাজব্যান্ডের প্রেজেন্স ছাড়াও তার মধ্যে এই উল্লাস কিংবা এই আভা, তার গালে এই আভাটা কিন্তু দেখা যাচ্ছিল। তারপরে সে বলছে পারহ্যাপস, সম্ভবত, ফ্রা প্যান্ডেলফ চান্সড টু সে। এখন দেখেন যখন পেইন্টিংটা হচ্ছিল এবং ফ্রা প্যান্ডেলফের সাথে কিন্তু তার যে ওয়াইফ ছিল ডাচেসের যে কনভারসেশন ছিল, he was not supposed to know what's going on and what was the conversation between Duchess and Fra Pandolf. So সে সবকিছুই অ্যাজিউম করে নিচ্ছে, কি কথা হচ্ছে সে সেটা জানে না, কিন্তু সে বলছে পারহ্যাপস, সম্ভবত ফ্রা প্যান্ডলফ আমার ওয়াইফকে বলছিল, কি বলছিল, এটা একটা কোটেশনের ভেতরে দেয়া, হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রেস্ট টু মাচ। হয়তোবা বলেছে মেন্টাল ল্যাপস হচ্ছে যে শলটা, যে ধরনের রানী কিংবা সম্ভ্রান্ত পরিবারের মহিলারা যে তাদের গায়ের পাশে এক ধরনের জিনিস পরেন, শলের মতো কিছু, তো এটা হয়তোবা তার রিস্ট এখানে হয়তোবা একটু বেশি চলে এসেছে। তো তখন হয়তোবা ফ্রা প্যান্ডলফ তার ছবি আঁকার জন্য বলছে যে আপনি যদি একটু দয়া করে আপনার রিস্টের থেকে একটু বেশি চলে এসেছে, আপনার শলটা যদি একটু সরিয়ে রাখেন, হয়তোবা সে চান্স পেয়ে এই কথাটা তাকে বলেছে। অথবা paint must never hope to reproduce the faint half flush that dies along her throat. এখানে যেটা বলার চেষ্টা করেছে যে পারহ্যাপস, এই ওয়ার্ডটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এখানে আসলে ডিউক কিন্তু জানে না যে আসলে ফ্রা প্যান্ডলফের সাথে তার যে ওয়াইফ ডাচেসের কি ধরনের কনভারসেশন হয়েছে, বিকজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য টাইম অফ পেইন্টিং। কিন্তু সে পুরোটা ব্যাপারটাই কিন্তু অ্যাজিউম করে বলছে, এবং সে বলছে পারহ্যাপস, সম্ভবত তাকে বলেছে, এরপরে একটা কোটেশন, দুইটা কোটেশন আছে, এবং সে চিন্তা করছে আইদার সে এই কথাটা বলেছে অর সে ওই কথাটা বলেছে। তো দুইটা সম্ভাবনার বা দুইটা অ্যাজিউম করে, প্রেডিক্ট করে উনি দুইটা সম্ভাবনার কথা বলছে যে এই ধরনের কথা সম্ভবত বা হয়তো
ফ্রা প্যান্ডলফ, সে তার পেইন্টার, হয়তো বা তার ওয়াইফকে বলেছে। তো প্রথম কথাটা ছিল হচ্ছে হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট। এখানে মেন্টাল ল্যাপ বলতে বোঝাচ্ছে শল বা যেই ধরনের আমরা মেয়েরা যে পাশে তাদের অভিজাত কোনো পোশাকের পাশে শলের মতো পাশে একটা লম্বা স্কার্ফ বা ওড়না নিয়ে থাকে, সেই ওড়নাটা হয়তোবা তার রিস্ট, হয়তোবা যেই শলটা এইভাবে করে নিয়ে আছে সেটা হয়তোবা এই রিস্টে অনেক বেশি চলে এসেছে। তো সে বলছে যে আপনি কি আপনার মেন্টাল ল্যাপটা একটু পাশে একটু এখানে সরাবেন, মানে পেইন্টাররা যেরকম ইনস্ট্রাকশন দেয়, হয়তোবা ওই কথাটাই তার জন্য এনাফ ছিল। সে হেসে সে ব্লাশ করা শুরু করেছে। অথবা অর বলে আরেকটা কথা বলছে, পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। যেমন অনেকে আছে না যে মানে আপনি এত বেশি সুন্দর, বা যখন আমরা যখন হাসছি হাসিটা যখন মিলিয়ে যায় তখনও কিন্তু আসলে হাসির কিছুটা ব্যাপার রয়ে যায়, সেই আভাটা রয়ে যায়, মানে যেটা এখানে মিলিয়ে যাচ্ছে, হ্যাঁ হাসিটা মুখ থেকে হয়তোবা এখানে মিলিয়ে যাচ্ছে। তো পেইন্টার হয়তোবা বলেছে যে আপনার এত সুন্দর হাসি, এটা রিপ্রোডিউস করা, আবারও যে আমি ছবির মাধ্যমে আমরা কি করি যে হাসিটাকে আবারও আমরা ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো উনি বলছে যে আপনার সেই এত সুন্দর হাসি বা এত সুন্দর দৃষ্টি, মানে এটা আসলে পুরোপুরিভাবে ফুটিয়ে তোলাটা সম্ভব না, হয়তো বা এটা হাফ, মানে এটার অর্ধেকও আমি আসলে এই ছবির মধ্যে ফুটিয়ে তুলতে পারবো না, আপনি এত বেশি সুন্দর। তো এটা হয়তো বা একটা খুব ফ্লার্টিটিভাস টাইপের একটা কথা আমি বলবো, যে আসলে ছবি আঁকার সময় উনি এরকম একটু ফ্লার্ট করছিলেন ডাচেসের সাথে তার সৌন্দর্য বা তাকে প্রেইজ করে। তো এই বিষয়টা হয়তো মানে ইনাফ ছিল যে ডাচেস আসলে ব্লাশ করছে, ডাচেস এই জন্যই সেই ছবির মধ্যে সেরকম একটা গ্ল্যান্স, মানে একটা ডেপথ, এবং তার যে ছবির ভেতরে যে ব্লাশ করা, ছবির ভেতরে যে তার দৃষ্টিটা খুব আর্নেস্ট ছিল, খুব ডিপ ছিল, তার ফেসের মধ্যে যেই আনন্দ চিকচিক করছে, এই বিষয়গুলো আসলে এসেছে হয়তো বা পেইন্টারের এই ধরনের ফ্লার্টিটিউয়াস কথাবার্তার কারণে। Such stuff was courtesy, she thought. Such stuff বলতে বোঝাচ্ছে মানে কেউ যখন কাউকে প্রশংসা করে কিংবা এই ধরনের কথাবার্তা বলে তখন কিন্তু ইউজুয়ালি আমরা হাসি, কিংবা হয়তোবা তাকে বলি থ্যাংক ইউ অথবা মাই প্লেজার, এই ধরনের কার্টেসি, আমরা কিন্তু এটাকে কার্টেসি হিসেবে নেই। কিন্তু রাজা এখানে একটু, রাজা বলবো না, ডিউক আর কি এখানে একটু রেগে গিয়েছে এবং সে বলছে আমার ওয়াইফ ভাবছে এটা কার্টেসি, হাউ কুড ইট বি আ কার্টেসি, হ্যাঁ এটাকে সে কার্টেসি মনে করছে। অ্যান্ড কজ ইনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এবং এই বিষয়টাই তার জন্য ইনাফ ছিল ব্লাশ করার জন্য। শি হ্যাড আ হার্ট, হাউ শ্যাল আই সে, তার এমন একটা হৃদয় ছিল, আমি কিভাবে বলবো, কি করে আমি বলি। টু সুন মেড গ্ল্যাড, টু ইজিলি ইমপ্রেসড, শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, and her looks went everywhere. সেখানে বলেছে আমি কি বলবো, মানে ডাচেসের যে হার্ট ছিল, এমন একটা হৃদয় ছিল, এবং সে খুব ইজিলি, খুব সহজেই সে আনন্দিত হয়ে যেত, উল্লসিত হয়ে যেত, খুব সহজেই সে ব্লাশ করত, এবং সে মোটামুটি সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করতো, সব কিছুতেই সে খুশি হয়ে যেত, এবং সব কিছুতেই খুব ইমপ্রেস হয়ে যেত, এবং সে তার দৃষ্টিটা আসলে সব দিকে যেত। হ্যাঁ আসলে রাজা যেটা বলতে চাচ্ছে, যে ডিউক যেটা বলতে চাচ্ছে, যে আসলে আমার ওয়াইফ ডাচেস এত দিকে তাকাবে কেন, এত দিকে তার দৃষ্টি কেন, এত কিছুতে সে আসলে হাসবে কেন, এত ইজিলি কেন সে ইমপ্রেস হয়ে যাবে। আর আমরা জানি যারা খুব সুইট, সফট, মাইল্ড এরকম কোনো পার্সন বা কাইন্ড হার্টেড কোনো পার্সন আছে, তারা কিন্তু খুব সহজেই সব কিছুতে আনন্দিত হয়, অনেক উল্লসিত হয়। কিন্তু এখানে ডিউকের কাছে বিষয়টা খুব একটা ভালো মনে হচ্ছে না, বা খুব অ্যাপ্রিসিয়েট করছে না এই বিষয়টাকে। তারপর বলছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রুপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, the bough of cherries some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace, all and each withdraw from her alike the approving speech or blush at least. আচ্ছা এখানে যেটা বলছে যে my favor at her breast, the drooping of, এখানে
প্রেস্টিজেই তার গিফটটার কথা ফেভার বলছে, এখানে বোঝাচ্ছে আমি তাকে একটা ফেভার করেছি, মানে তাকে একটা গিফট দিয়েছিলাম। সেটা হতে পারে ব্রুচ, বা আমরা যেটা বলি যে এখানে অনেক বড় মানে অর্নামেন্টাল কিছু একটা তার এখানে সে পরে থাকতো, সেটা তাকে গিফট করেছে। তো এবং বলছে যে দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট, এবং ওয়েস্ট থেকে পশ্চিম থেকে হয়তো বা একটা আলো এসে সেখানে পড়েছে। দ্য বাউ অফ চেরিস, এখানে বাউ বলতে হচ্ছে ছাক আছে না, যে ব্রাঞ্চ, অনেকগুলো শাখা প্রশাখার সাথে যে ফুল, হ্যাঁ এখানে একটা ফ্লাওয়ারের কথা বলছে, যে চেরি, হয়তো বা চেরির ফুল, ফুলের ডাল সহ, বা ফলের চেরি ফলগুলোর একদম ডাল সহ হয়তো বা কোনো অফিশিয়াস ফুল, মানে বলেছে আমার হয়তো বা কতগুলো গাধা বা গর্ধব যে কর্মচারীরা আছে তারা হয়তো বা কিনা একটা ডাল ভেঙে একটা ফুলের কিংবা ফলের কোনো একটা গোছা হয়তো বা রানীর হাতে উপহার হিসেবে দিয়েছে, বা তারা ভেঙে তার হাতে দিয়েছে। হ্যাঁ, তো সেটাতেও সে মোটামুটি খুশি হয়ে যাচ্ছে। Broke in the white mule she rode with the round the terrace, এখানে হচ্ছে বোঝাচ্ছে যে তার যে ছোট ঘোড়া, মানে যেটাকে খচ্চর বলা হয়, তো সেটাতে চড়ে রানী ঘুরে বেড়াতো। তার যে এই জায়গাটার আশেপাশে যখন সে ঘুরে বেড়াতো তখন সবাই তার দিকে মানে চুম্বকের মতো তার দিকে সবাই চলে আসতো। যেমন এখানে বলছে would draw from her alike the approving speech, এবং সে সবাইকেই মোটামুটি অ্যাপ্রুভ করতো। অ্যাপ্রুভিং স্পিচ বলতে বোঝায় আমরা যখন কেউ সালাম দেয় আমরা হয়তো বা সালাম দিচ্ছি বা মাথা নাড়ছি, কারোর সাথে দেখা হচ্ছে হাত নাড়ছি, কিংবা একটা হাসি দিচ্ছি, একটু মানে সবাইকেই একটা ভালো একটা জিনিস অভিবাদন করা বা গ্রিট করা যেটাকে বলে। তো উনি সবাইকেই খুব অ্যাপ্রুভিং, এবং সবাইকেই সে হাবোধক কিছু একটা দিচ্ছে, একটা পজিটিভ একটা ব্যাপার দিচ্ছে। আর অ্যাটলিস্ট যদি আর কিছু না পারে তাহলে সে হয়তোবা বলছে রানী আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, সে হয়তোবা মাথা নাড়ছে কিংবা বলছে ধন্যবাদ, বা আমরা যেটা বলি ইউজুয়ালি, এবং সবাইকে সে একইভাবে অভিবাদন জানাচ্ছে এবং সবাই তার দিকে এগিয়ে আসছে। আর যদি আর কিছু না করতে পারে অ্যাটলিস্ট সে ব্লাশ করতো, হ্যাঁ আপনাকে খুব ভালো লাগছে, আজকে আপনি কেমন আছেন, কি করছেন, কিংবা যেই নর্মাল যেই কনভারসেশনগুলো, এবং সে আর কিছু না করলেও ব্লাশ সে করছে, সে খুব হাসছে, সবার সাথেই সে সবাইকেই সে অ্যাপ্রিসিয়েট করছে, এরকম ছিল তার স্বভাব। She thanked man, good, but thanked somehow, I know not how. সে বলছে সে সবাইকেই ধন্যবাদ জানাতো, সবাইকে সে থ্যাঙ্কস জানাতো, কিন্তু আমি জানি না কিভাবে সম্ভব, একটা মানুষ কিভাবে আসলে সবাইকেই আসলে থ্যাঙ্কস জানানো সম্ভব, যেখানে আমি তাকে মানে এই যে সবাই যখন তাকে কোনো একটা গিফট দিচ্ছে, কোনো একটা ছোট একটা জিনিস উপহার দিচ্ছে, সবাইকে সে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু সে ভুলে যাচ্ছে একটা জিনিস, সে কিন্তু ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে I know not how, as if she'd ranked my gift of a 900 years old name. 900 বছরের পুরনো, হয়তো বা সে ডিউক হয়েছে, তার যে অনেক পুরনো সেই তার নাম যশ খ্যাতি আছে, তো এটার চেয়ে বড় কোনো গিফট তো আসলে হতে পারে না। এই যে তার নাম যশ খ্যাতি, তার চেয়ে কি সেই ফুল ফল লতাপাতা মানুষের একটা হাসি, সেটা কি আমার দেয়া উপহারের চেয়েও তার কাছে অনেক বেশি বড়? তো সে আসলে কম্পেয়ার করছে যে আমি যেখানে ডিউক, আমি এত সম্মানিত একজন ব্যক্তি, বরং আমার উপহারটাকে সে ছোট করছে কিংবা তুচ্ছ করে দেখছে। আমার 900 ইয়ার্স, সো এখানে তার যে অ্যারোগেন্ট নেচার এবং তার যে বুস্টফুল, সে খুবই অহংকার করে আসলে জানাচ্ছে যে তার 900 বছরের সেই পুরনো নাম, সেটাকেও সে আসলে ছোট করছে। এবং মাই গিফট অফ আ 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট, এবং অন্যদের দেয়া গিফটের সাথে সে আমার 900 বছরের পুরনো সেই গিফটের সাথে সে কিছুটা মিলিয়ে ফেলছে। Who would stoop to blame this sort of trifling? So even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one and say. আচ্ছা, সে বলছে হ্যাঁ আমি হয়তো বা তাকে মানে এই বিষয়টাকে তাকে জানাতে পারতাম, বা তাকে আরেকটু তার মাথাটা আরেকটু অবনত হয়তো বা করানো যেত। Even had you skill in speech, which I have not, বলেছে আমার সেরকম স্কিল নেই, মানে স্পিচে সেরকম স্কিল নেই, তবুও to make your will quite clear to such an one and say,
এখানে কোটেশনের ভিতরে দুইটা লাইন আছে, জাস্ট দিস অর দ্যাট ইন ইউর ডিসগাস্ট মি। রাজা এখানে বলছে হয়তো আমি আমার রানীকে বলতে পারতাম যে তোমার এই বিষয়গুলো, মানে তুমি যেই কাজগুলো করছো, তুমি বেশি হাসছো, তুমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করছো, এই বিষয়গুলো আমার পছন্দ না, আমি খুব জেলাস ফিল করছি অর হোয়াটএভার, বা ওয়ার্ন করার যে বিষয়গুলো, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, মানে আমাকে এইসব এইটা বা ওইটা অনেক বেশি ডিসগাস্ট ফিল করাচ্ছে। হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক। অথবা বলতে পারতাম যে তুমি হয়তো বা তোমার সীমা অতিক্রম করেছো। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসেন্ড সো, এবং সে এখানে কল্পনা করছে যদি আমি এইসব বলতাম হয়তো বা সে আরো এই বিষয়গুলোকে কমিয়ে আনতো, বা বিষয়গুলো সে হয়তো বা মেনে নিত আমার কথা, হয়তো বা সে এই বিষয়গুলো রিপিট করতো না। So, nor plainly set her wits to yours, forsooth, and made excuse. অথবা এমনও হতে পারতো যে সে হয়তোবা সেটা মেনে নিচ্ছে না, সে হয়তোবা কোনো একটা এক্সকিউজ দিচ্ছে। Even then it be some stooping, and I choose never to stoop. কিন্তু আমি একজন বিখ্যাত ব্যক্তি, বা আমি একজন ডিউক, আমি কেন আসলে আমার নিজেকে অবনত করবো, মানে সেটাকে আসলে নিজেকে একটা, মানে তার একটা ইগো প্রবলেম, মানে আমার কেন আসলে রানীকে বলার, বা আমার কেন আমার ওয়াইফকে, ডাচেসকে বলার দরকার হবে যে তোমার এটা খারাপ, ওটা খারাপ, মানে সে কেন আসলে বুঝতে পারবে না। আর এটা যদি আমি বলতে চাই তাহলে সেটা আমার সম্মানের জন্য আসলে অনেক খারাপ, মানে হয়তো বা আমি আমার নিজেকে একটু ছোট করলাম তার সামনে। তো আমি আসলে আমার নিজেকে ছোট করতে চাই না, আমি আমার রানীর সামনে সেটা এভাবে প্রেজেন্ট করতে চাই না। Oh sir, she smiled, no doubt, whenever I passed her. এবং ডিউক স্বীকার করেছে যে আমি যখন তাকে পাস করতাম, ক্রস করতাম, সে আমার দিকে তাকিয়ে কিন্তু হাসতো, সন্দেহ নেই। But who passed without much the same smile? কিন্তু অন্য কেউ যখন তাকে অতিক্রম করত, তাদের সাথেও কি সে একই রকম হাসি হাসতো না? আসলে হাসির কি কোনো পার্থক্য আছে? মানে রাজার সাথেও যেই হাসি, প্রজার সাথেও, কিংবা সবার সাথে তো আমরা মোটামুটি একই রকম ভাবেই হাসি দিই না? হাসি ব্যাপারটা তো আসলে খুব বেশি পরিবর্তন করার কিছু নেই, কিন্তু রাজার মনে হচ্ছে যে আমার সাথে যেই হাসি, সবার সাথে একই হাসি, তার হাসির মধ্যে তো কোনো পার্থক্য নেই। This grew, I gave comment, এবং এই হাসিটা বাড়ছিল, যত দিন যাচ্ছিল হাসিটা বেড়েই যাচ্ছিল। I gave comments, then all smiles stopped together. এবং সে বলছে, এবং আমি কমেন্ট দিলাম, সব হাসি চিরতরে বন্ধ করে দাও। আসলে হাসি কিভাবে বন্ধ করে দেয়া যায়? তার মানে সে কমেন্ট দিয়েছিল ডাচেসকে মেরে ফেলতে হবে, শুধুমাত্র মেরে ফেললেই তার সমস্ত হাসি চিরতরে বন্ধ হয়ে যাবে। There she stands as if alive. এবং দেখো সে দাঁড়িয়ে আছে, এবং কি মনে হচ্ছে? রানী এখনো জীবন্ত। তার মানে তার রানীর প্রতি ভালোবাসার চেয়েও ছবিটার প্রতি আরো বেশি ভালোবাসা, কারণ রানীকে কিন্তু সে কন্ট্রোল করতে, বা ডাচেসকে কিন্তু কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু ছবির সবকিছুই কিন্তু ডিউক কন্ট্রোল করতে পারে, এমনকি ছবিটাকে ঢেকে রাখতে পারে, যাকে খুশি দেখাতে পারে, এবং যেভাবে খুশি সেই ছবিটাকে এক্সপ্লেইন করতে পারে। Wilt please you rise? We'll meet the company below. Then I repeat. Okay. তারপরে ডিউক বলছে, আচ্ছা আপনি কি একটু উঠবেন? আমাদের জন্য, আমাদের অন্যান্য যারা সঙ্গী, মানে অনেকে এসেছেন নিচে, তারা ওয়েট করছে তাদের জন্য, চলেন আমরা উঠি এবং আমাদের নিজেদের সবার সাথে মিট করি, দেখা করি। Then I repeat, the count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. এখানে উনি ডাউরি বা যৌতুক নিয়ে কথা বলছেন, এবং তিনি বলছেন যে আমি জানি যে আপনার যে মাস্টার আছে, তো এতক্ষণ আমরা বুঝতে পারছি যে আসলে ডিউক কথা বলছেন যার সাথে, তিনি হচ্ছেন অন্য একটা রাজ্য বা প্রভিন্সে, তার সেখান থেকে তার মেয়ের সাথে ডিউকের বিয়ের জন্য, হ্যাঁ, তার যে পরবর্তী, যেহেতু এই ওয়াইফ মারা গিয়েছে বা তিনি মেরে ফেলেছেন, পরবর্তী সে ওয়াইফের জন্য আসলে মেয়ে খুঁজছেন, এবং সেই মেয়ের সম্বন্ধ নিয়েই একজন ইমিসারি বা একজন দূত এসেছেন তার সাথে দেখা করার জন্য। এবং দূতকে তিনি বলছেন, আমি জানি আপনার যে রাজা আছে, আপনার যে মাস্টার আছে, তার সে সহায় সম্পত্তিতে অনেক বেশি,
এবং তার মনও অনেক বড় এবং সে অবশ্যই আমাকে অনেক যৌতুক পর্যাপ্ত অনেক কিছু দিবে আমি জানি, কিন্তু তার ব্যাপারটা তার কিন্তু শুধুমাত্র যৌতুকই চাই না, বড় সে ওয়ার্ন করছে যে though his fair daughter self as I avowed at the starting is my object, এবং সে বলেই দিচ্ছে তাকে কিন্তু আমার অবজেক্ট মানে আমার প্রতি অনেক সাবমিসিভ হতে হবে এবং আমি আসলে তাকে যেভাবে চালাতে চাই সেভাবেই কিন্তু তাকে চলতে হবে। নেই উইল গো টুগেদার ডাউন স্যার, আমরা দুইজন মিলে এখন নিচে যাব। নোটিস নেপচুন দো টেমিং আ সি হর্স, নেপচুন হচ্ছে গড অফ সি। তো এখানে একটা স্ট্যাচুর কথা বলছে, তো আগে ভিক্টোরিয়ান এজে মানে এই যেই কবিতার যেই প্রেক্ষাপটটা সেই সময় কিন্তু যারা একটু উচ্চ বংশ বা ধনী বংশ ছিল তাদের বাসা অনেক ধরনের শোপিস দিয়ে সাজানো থাকতো। তো এরকমই একটা শোপিস হচ্ছে নেপচুন। নোটিস নেপচুন দো টেমিং আ সি হর্স, একটা সি হর্সকে টেম করছে, মানে নেপচুন হচ্ছে গড অফ সি, সে হচ্ছে পোষ মানানোর চেষ্টা করছে একটা সি হর্সকে। হ্যাঁ, তো এখানে সেটা বোঝানোর চেষ্টা করেছে রাজাও আসলে কিন্তু তার সমস্ত যারা সহধর্মিণী বা যারা ওয়াইফ তাদেরকে কিন্তু পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং কন্ট্রোল করবে, ভবিষ্যৎ যে আসবে তাকেও কিন্তু সে হচ্ছে নেপচুন, এখানে রাজা নিজেকে বুঝিয়েছে, এবং অন্যান্য সবাই হচ্ছে তার অবজেক্ট এবং তার যেটাকে কি বলে সে এক্সপ্লয়েট করতে পারবে, ডমিনেট করতে পারবে, সাপ্রেস বা যে কোনো কিছু আসলে যে কোনোভাবে তাদেরকে নিয়ে সে চালনা করতে পারবে, সেই বিষয়টাকে আসলে এই স্ট্যাচুর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। থট রেয়ারিটি, এবং এটা যে খুব রেয়ার পিস অফ স্ট্যাচু বা এই আর্ট পিসটা খুব রেয়ার সেটাকে বলছে। উইচ ক্লাউস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এবং এটা হচ্ছে কোনো একটা প্রদেশের হয়তো রাজা মানে ক্লাউস অফ ইন্সবার্গ হচ্ছে ব্রোঞ্জ দিয়ে এটা তৈরি করেছেন এবং তিনি হচ্ছে আমাকে এটা পাঠিয়েছেন, মানে এটাও হচ্ছে তার একটা গিফট ছিল। সো এই হচ্ছে ওভারঅল মাই লাস্ট ডাচেসের এক্সপ্লেনেশন লাইন বাই লাইন। এবং এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে এখানে ডিউককে আমরা দেখেছি সে খুবই পজিটিভ, সে তার ওয়াইফকে আসলে মানুষ হিসেবে ট্রিট করছে না বরং তার প্রপার্টি হিসেবে ট্রিট করছিল। এবং এখনকার কন্টেম্পোরারি সোসাইটিতেও কিন্তু আমরা দেখি যে অনেক পরিবারই কিন্তু অনেক মোটা চওড়া যে যৌতুক সে তার বিনিময়ে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, যদিও এখন আসলে এটাকে গিফট হিসেবে বলা হয়, যৌতুক ডাউরি বলা যাবে না, এটাকে বলতে হবে গিফট। এছাড়াও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্স যে বিষয়টা আছে সেটাও আসলে সমাজে এখনো আছে, কিছুটা হয়তো বা আস্তে আস্তে হয়তো বা কমছে। মেয়েরা যদিও এখনো ইকোনমিক অনেক সলভেন্সি বা এখন ইকোনমিক অনেক ইন্ডিপেন্ডেন্স তাদের মধ্যে এসেছে, কিন্তু তবুও তারা অনেক সময় দেখা যাচ্ছে দে আর নট দ্য ডিসিশন মেকার, তারা কোনো ডিসিশন নিতে পারে না। এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরা মনে করে নারীরা হয়তো বা কোনো সৌন্দর্যের প্রতীক, তাদেরকে পাশে শোপিসের মতো সাজিয়ে রাখতে হবে, যখন উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে, কতটুকু হাসবে, কিভাবে হাসবে, সেই প্রত্যেকটা ব্যাপারই হয়তো অ্যাজ আ পার্টনার তারা কন্ট্রোল করতে পারে। কিন্তু তারা ভুলে যায় যে ডাচেসের মতো প্রত্যেক পার্টনার এবং তাদের সহধর্মিনী কিন্তু একজন ইন্ডিভিজুয়াল মানুষ হতে পারে, তারা অনেক এক্সট্রোভার্ট হতে পারে, সে একটু বেশি হাসে, হতে পারে সে খুব মিশুকে কিংবা সোশ্যাল, এবং দুটো মানুষের আসলে মিল থাকবে না এবং দুটো মানুষের নিজস্ব স্বাধীনতা থাকবে তাদের নিজের জীবনের। কিন্তু আমাদের সমাজে এবং এখন পর্যন্ত অনেক সমাজে কিন্তু নারীদের সেই অধিকার দেয়া হয় না, তাদের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার, নিজের মতো করে বাঁচার অধিকার কিন্তু তাদেরকে দেয়া হয় না। তো এই কবিতায় কিন্তু মেয়েদেরকে কিভাবে অবজেক্টিফাই করা হচ্ছে, মেয়েদেরকে কিভাবে বস্তু হিসেবে দেখা হচ্ছে বা বস্তু হিসেবে ট্রিট করা হচ্ছে, এই বিষয়টাকে দেখানো হয়েছে যে তারা এখন পর্যন্ত অত্যাচারিত হচ্ছে। তো হয়তো বা ভালো লেগেছে, কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আবারও অপেক্ষা করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।